জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। আয়না ঘর পরিদর্শন করে শেখ হাসিনার যুগকে আইয়ামে জাহিলিয়াতের সাথে তুলনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, হাসিনার আমলে গুমের শিকার ১৭৫০ মানুষের তথ্য মিলেছে এখন পর্যন্ত। এসব ঘটনার বিচার না হলে দেশ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্যাতনের শিকার ভুক্তভোগী ও বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা সময় নিয়ে তিনি ঘুরে ঘুরে দেখেন পাশবিক নির্যাতনের চিহ্ন। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় এসব আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার আমলে এত সংখ্যক আয়নাঘর দেশ জুড়ে বিস্তৃত, যার সংখ্যাও নির্ধারণ করা যায়নি। বন্দিশালায় পাওয়া গেছে নির্যাতনের অনেক টুলস, বিশেষ করে বৈদ্যুতিক চেয়ার, যেখানে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো বন্দীদের। আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীরা তুলে ধরেন সেই দুঃসহ স্মৃতি। এ সময় গুম হওয়া উপদেষ্টারাও তাদের প্রতিক্রিয়া জানান। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো ১৭০০ প্লাস, ১৭৫০ প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত ওইটা তো আমরা আর জানি না। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, উঠতে দিতেন, দাঁড়া দিতেন। যখন কেন এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও এখানে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না। ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। বাইরে কিছু দেখে নেই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে দিই। ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো এখানে, বা কোনো অজ্ঞান হয়ে গেলে বা কোনো এখানে। এদিকে সারা দেশে ৮০০রও বেশি আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, আয়নাঘরে গুম খুনের মূল নির্দেশদাতা শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং বিভিন্ন সংস্থা সহ যারা এসব কাণ্ডে জড়িত তাদেরকে ধরে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রেস সচিব। যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে, এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি ৭০০ থেকে ৮০০, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। এদিকে আয়নাঘরে নির্যাতনের মাত্রা ধামাচাপা দিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতেই বিগত ৬ মাসে আয়নাঘরের অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন আয়নাঘরেই নির্যাতনের শিকার জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে আজমিও আয়নাঘর পরিদর্শন করেন। পরে রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতি ও নিজের ফেসবুক পেজে এক পোস্টে আজমি লিখেন, আয়নাঘরের দরজার গ্রিলের কপাট এবং স্টিলের দরজা খুলে কাঠের দরজা লাগানো হয়েছে। জানালার গ্রিল খুলে ফেলা হয়েছে। দরজা ও জানালার কাচের ৪ স্তর কালো রঙের আস্তর মুছে কাঁচ পরিষ্কার ও স্বচ্ছ করে ফেলা হয়েছে। দেয়াল ভেঙে ভেন্টিলেটর বানানো হয়েছে। ছোট ২ রুমের মাঝে দেয়াল ভেঙে রুমের সাইজ বড় দেখানো হয়েছে। যেই কক্ষে নির্যাতন করা হতো সেই কক্ষে নির্যাতন করার যত রকমের আলামত ছিল সব সরিয়ে ফেলা হয়েছে। সঙ্গে নেয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড কথাটি তুলে ধরে আলামত নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আজমি।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা কম বেশি 1400 হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। এই আন্দোলনে নারী ও শিশুদেরও টার্গেট করে হত্যা করা হয়েছে বলেও প্রমাণ পায় জাতিসংঘ। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। বাংলাদেশ সময় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে সংস্থাটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এইসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে SKS টাইপ 56 BD-08 রাইফেলের মতো স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। মানুষ মারতে ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার বুলেট। বলা হচ্ছে গণ অভ্যুত্থানে নিহতদের প্রায় 12 থেকে 13% শিশু এবং 11,000-এর বেশি আন্দোলনকারী আটক করে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন DGFI, NSI সহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা। প্রতিবেদনে 95 জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কী ছিল তা বিস্তারিত সরবরাহ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করে দলটির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে গাজীপুরে হামলায় আহত বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য আবুল কাশেমের জানাজায় এমন দাবি করেন সংগঠনের নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। একই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলের শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবিও জানান তিনি। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। স্লোগানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি জানান তারা। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। এদিকে গাজীপুরে হামলায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় সারা দেশে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্র হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। বুধবার রাত 8:30টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে নিহত শিক্ষার্থীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে একটি কফিন মিছিল বের করে বিক্ষোভকারীরা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জুলাই গণহত্যায় জড়িত যেসব আওয়ামী লীগের এমপি ও নেতারা এখনও গ্রেপ্তার হয়নি, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। একই সময়ে গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে মিছিল বের করে ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলো এ সময় ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এদিকে রাত 10টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় নিহত ছাত্রের গায়েবানা জানাজা। ট্রাইব্যুনালের মামলার তদন্ত শেষ হওয়ার আগে রায় নিয়ে আইন উপদেষ্টা আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষ, আগাম মন্তব্যের সুযোগ নেই। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া রামপুরায় গণহত্যার অভিযোগে পুলিশের 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় 11 জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল আহসান, উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন।
এই ট্রাইব্যুনাল কোনো কিছু দ্বারাই প্রভাবিত হবে না, তারা উপদেষ্টা হলেও তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ব্রিফিংয়ে বলেন, সরকার, ডিফেন্স, আসামি পক্ষ কোনো পক্ষেরই চাপেই এই ট্রাইব্যুনাল প্রভাবিত হবে না। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা, এবং সেখানে শেখ হাসিনার নির্দেশে যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতিসংঘ প্রধানত এই তিনজনের কথা বললেও এর বাইরে আমরা আরও অনেকের নাম পেয়েছি যারা আসলে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, যেগুলোর নাম আমরা হয়তো সময় বলবো, যেগুলোর এভিডেন্স পেয়েছি, তাদের পরস্পরের কথোপকথন আমরা পেয়েছি, আমরা বিভিন্ন ডিজিটাল এভিডেন্স পেয়েছি যে এই ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠজন সহ ৩ জনকে আলাদা মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ডের আদেশ দিয়েছে ঢাকার আদালত। এছাড়াও ৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি সালমান এফ রহমান, আনিসুল হক চৌধুরী, আব্দুল আল মামুন ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান একই আদালত। এছাড়াও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 2 মামলায় 10 দিন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে 7 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর হাকিম MA আজহারুল ইসলামের আদালত। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় কামাল আহমেদ মজুমদার ও দিলীপ কুমার আগারওয়ালকে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি আসছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি। এ সময় পিলখানার হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় সে দাবি জানান তারা। প্রয়োজনে এ ঘটনার পুনরায় তদন্তের কথাও বলেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানানো হয়। এদিকে জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সে রহস্য উন্মোচনের দাবি জানান তারা। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বুধবার সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে সংকট নেই বলেও দাবি করেন তিনি। বলেন, সংবিধান পুনর্লিখনের মধ্যে কেউ নেই, সবাই চাইছে যত বেশি সম্ভব সংবিধান সংস্কার করা। এ সময় পতিত স্বৈরাচারের অনৈক্য তৈরির ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান তরুণদের প্রতি। অনুষ্ঠানে বক্তারা জাতীয় ঐক্য ধরে রেখে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য জোর দাবি জানান। বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে? দীর্ঘমেয়াদী সংস্কার হবে? জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে? গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে? কিছুই হবে না। কথা হলো, সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে, কতটা জনমুখী থাকে, কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা। ফেসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলে সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। শেখ হাসিনা পদ্মা সেতু ও রেল সেতু করেছে শুধু টাকা মেরে পাচার করার জন্য। আদানির কাছে অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনেছেন কারণ সেই টাকার ভাগ পেত তারই পরিবারের সদস্যরা। রাজশাহীতে এক স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেট্রো রেল করেছেন শুধুমাত্র টাকা মারার জন্য এবং এই টাকা মেরে বিদেশে পাচার করার জন্য। আপনি দুবাই, আপনি মালয়েশিয়া, আপনি কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে তার যে টাকা পাঠিয়েছেন সেটি আস্তে আস্তে উঠে আসছে। তিনি মনে করতেন জনগণের সম্পত্তি, জনগণের টাকা, এইটা তার ব্যক্তিগত টাকা, এই টাকা তার ছেলে জয়ের, এই টাকা তার মেয়ে পুতুলের, এই টাকা তার ভাগ্নি টিউলিপের, এটা মনে করতেন তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা সহ 4 দফা দাবিতে খুলনায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরের শহীদ হাদিস পার্কে সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। এ সময় নানা স্লোগানের মুখরিত হয় সমাবেশ স্থল। এদিকে জামালপুরের সরিষাবাড়ি বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এ সময় তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জেও জনসভা করেছে বিএনপি। শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। যতদিন ডেভিল থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্টও চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অপারেশন ডেভিল হান্টে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য হারে অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি বলেও জানান তিনি। এর আগে আনসার ও ভিডিপি একাডেমির দরবার হলে শুরু হয় ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এ সময় কাজের স্বীকৃতি স্বরূপ ১৫৬ জন কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের বিভিন্ন পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে কুটির শিল্প প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক গ্রহণ করছেন হিল বিটিপি মোহাম্মদ জাভেদ হোসেন আলী কদম বান্ডুরবন। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে আপনারা যেহেতু গাজীপুরের, আপনারা সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। জাতীয় পরিচয়পত্র সার্ভারের সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবন অডিটোরিয়ামে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে এনআইডির মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা উপায়। এ সময় তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র সেবার মহাপরিচালক। যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না, বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। রমজানের আগেই বেক্সিমকোর সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে সচিবালয়ে বেক্সিমকোর শিল্প পার্কের শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ ও ব্যবসা পরিচালনা কমিটির 7ম সভা শেষে তিনি এমনটা বলেন। বুধবার বিকেলে সচিবালয়ে বেক্সিমকো শিল্প পার্কের শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ ও ব্যবসা পর্যালোচনা কমিটির 7ম সভা শেষে তিনি বলেন, রোজার আগেই বেক্সিমকোর সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। চাকরিহারা বেক্সিমকোর শ্রমিকদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করার চেষ্টা করবে বলেও জানান তিনি। জাতিসংঘ হলেই যা বিচার হবে, জাতিসংঘ না হলে বিচার হবে না। যদি জাতিসংঘ হেল্প করে থাকে তো ভালো কথা, যদি না হয়ে থাকে তাও বিচার হবে। যা টাকাটা এখনো ক্যালকুলেশনে আসবে সেই টাকাটা যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই ইনশাল্লাহ। তার মানে রোজার আগেই এটা আমরা সব পাওনাগুলো দিয়ে দিতে চাই।
আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে তিনি আরও জানান, সয়াবিন তেল ছাড়া আপাতত কোনো পণ্যের সংকট নেই। বাজারে পণ্যের সরবরাহ ঘাটতি নিয়ে সংবাদ মাধ্যমকেও দুষলেন এই উপদেষ্টা। 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং এই সরবরাহের যে ঘাটতি ঘটেছে এক্ষেত্রে যেটা আমরা মাননীয় নৌ উপদেষ্টার কাছ থেকে জানতে পেলাম যে চিটাগং বন্দরে অনেক জাহাজ এভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হচ্ছে, এটাও বাজারে আসবে। আমরা নিজেরাও এটা মনিটর করছি এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের নির্দিষ্ট যে বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে সকলে একযোগে কাজ করছে। কিভাবে আরও বেশি রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ঢাকার পূর্বাঞ্চলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনের 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় যোগ দিয়ে একথা বলেন তিনি। আরও বলেন, খারাপ এবং ভালো দুই ধরনের প্লাস্টিক আছে, বাস্তবতার নিরিখে নীতি নেওয়া উচিত। খারাপ প্লাস্টিককে প্রাধান্য না দিয়ে ভালো প্লাস্টিকের সাথে আমাদের চলতে হবে। প্লাস্টিক ইজ আ ভেরি ভাইব্রেন্ট সেক্টর। আমরা এখানে যে আন্তর্জাতিক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখানে যারা উদ্যোক্তা হিসেবে এসছেন এবং যারা কাজ করছেন এবং যে রেটে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, আমার মনে হয় এটা আমাদের দেশের একটা অন্যতম সম্ভাবনা খাত। আমাদের রপ্তানির যে সম্ভাবনা এবং রপ্তানির যে বৈচিত্র্যকরণের যে আমাদের সকলের যে আকাঙ্ক্ষা, এই ক্ষেত্রে প্লাস্টিক আমি নিশ্চিত যে অনেক অবদান রাখতে পারে। ছাত্র শিক্ষক শিক্ষাবিদদের কমিটির মাধ্যমে আগামী 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ের দেয়া 6 দফা আশ্বাস বাস্তবায়ন না হলে তিতুমির শিক্ষা সংস্কার 25 জন্য কঠোর কর্মসূচির ডাক দিবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত প্ল্যাটফর্ম তিতুমির ঐক্য। বুধবার বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে তারা একথা জানায়। এ সময় তারা বলেন, মন্ত্রণালয়ে দাবি পূরণে আশ্বাস দিলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সংবাদ সম্মেলন শেষে মন্ত্রণালয়ের 6 দফা আশ্বাস বাস্তবায়নে একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যান। আমাদের কার্যক্রম শুরু করার কথা ছিল, সেই কার্যক্রম তারা শুরু করতে ব্যর্থ হয়েছে এবং আমরা এই মুহূর্তে মনে করছি যেহেতু রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারতেছে না এবং সেই জায়গাটায় যেহেতু রাষ্ট্রের বিভিন্ন সমস্যা দৃশ্যমান রয়েছে, তাই আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রকে আরও 7 দিন সময় বেশি দিচ্ছি, অর্থাৎ আরও 7 দিন সময় বর্ধিত করছি। আমরা আশা করব এই 7 দিনের মধ্যে তারা তাদের কাজগুলো দৃশ্যমান করতে পারবেন। চট্টগ্রামের আউটার রিং রোড ও এক্সপ্রেসওয়ে প্রকল্পে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বেলা 12টার দিকে নগরের কোতোয়ালি মোড়ে সিডিএ কার্যালয়ে যায় দুদক টিম। এ সময় প্রতিষ্ঠানটির প্রকল্প সংশ্লিষ্ট 2 কর্মকর্তাকে জেরা করে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখে তদন্তকারী দল। পরে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে তা উচ্চতর তদন্তের জন্য নিয়ে যায় তারা। দুদক কর্মকর্তারা জানান, চট্টগ্রামের মেগা 2 প্রকল্পে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় ও নিয়ম বহির্ভূতভাবে ভাতা নেয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে সব অভিযোগের কিছু সত্যতা মিলেছে বলে জানান কর্মকর্তারা। বিশেষ করে এক্সপ্রেসওয়ের অনেক স্থানে অতিরিক্ত র্যাম্প, লালখান বাজার অংশে র্যাম্পে ফাটল ও রিং রোড প্রকল্পে 8 সিডিএ কর্মকর্তাকে 40% ভাতা প্রদানের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় দুদক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা কিছু নথি সরবরাহ করতে পারলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দিতে পারেনি তারা। গুরুত্বপূর্ণ যেসব নথি আগামীকাল সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিডিএ কর্মকর্তারা। নির্মাণ কাজে কিছু অনিয়ম, বিশেষ করে এখানে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই পিলারে ফাটল দেখা যাচ্ছে, যেখানে সেখানে র্যাম্প করা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত। সচিব মহোদয় যেটা বললেন সেটা হচ্ছে ওনারা এই যে অনিয়মগুলো, যে 40% অ্যালাউন্সের বিষয়টা, এটা ওনারা অবগত আছেন এবং এটা নিয়ে ওনারা নিজেরাও এটা নিয়ে তদন্ত করছেন, এটা আমাদের জানালেন এবং উনি কিন্তু স্বীকার করলেন যে এখানে কিছু অনিয়ম আছে। বরিশালের কীর্তনখোলা নদীর চাঁদমারি এলাকায় একটি জ্বালানি তেলবাহী ট্রলারে আগুন লেগে 4 জন দগ্ধ হয়েছেন। বুধবার বিকেল 5:15টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাঁদমারি এলাকায় পেট্রোল ডিপো থেকে ট্রলারে জ্বালানি তেল ও মুরগির ফিড সংগ্রহের সময় তেলের কয়েকটি ব্যারেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ওয়াটার বোর্ড। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় ট্রলারে থাকা 6 জনের মধ্যে 4 জন দগ্ধ হন। তাদেরকে সাথে সাথে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মিয়ানমার থেকে কক্সবাজার টেকনাফ আসার পথে কাঠ বোঝাই একটি ট্রলার আটকে রেখেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ শাহপুরীর দ্বীপের অদূরে গোলারচর এলাকা থেকে ট্রলারটি ধরে নিয়ে যায় তারা। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আব্দুল কাদেরের আমদানি করা কাঠ ছিল ওই ট্রলারে বলে জানান তিনি। ট্রলার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার। তল্লাশির কথা বলে স্পিড বোটে ধাওয়া করে কাঠবাহী বোটটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে গত 16 জানুয়ারি নাফ নদীর মোহনা থেকে 3টি পণ্যবাহী কার্গো জাহাজও আটকে রেখেছিল আরাকান আর্মি। পরে ধাপে ধাপে সেগুলো ছেড়ে দেওয়া হয়। সীমান্তে এমন ঘটনার ফলে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে রয়েছে। লেনদেনে সচেতনতা বাড়াতে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ। বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার 2টি ইউনিয়নে শুরু হয়েছে মাইকিং কার্যক্রম। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে 11 ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বিকাশ। কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউল গান, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে সহজে নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করবে প্রতিষ্ঠানটি। সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে প্রশিক্ষণ ও চাকরির উদ্যোগ নিয়েছে সেলাই নামের প্রতিষ্ঠানটি। একই সাথে কর্মীদের জন্য অন্যরকম উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। সেই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার গাজীপুরে অরণ্যবাস রিসোর্টে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়ে প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা বনভোজনের আয়োজন করে। এ সময় 120 জন কর্মকর্তা এই আয়োজনে অংশ নেন, যার মধ্যে উপস্থিত ছিলেন সেলাইয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা আক্তার, চেয়ারম্যান আরিফ চৌধুরী। এ সময় তারা কর্মী বান্ধব কর্মস্থল নিশ্চিতে সব সময় কাজ করার কথা জানান। অনুষ্ঠানে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে টাউন হল সভা এবং বিভিন্ন ক্ষেত্রে 2024 সালে অবদান রাখা সেরা কর্মকর্তা কর্মচারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেলাই আগামী বছর এমন কর্মীর সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে এবং আরও বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন করবে বলেও জানান তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শনিবারের মধ্যে গাজায় আটক জিম্মিদের হামাস মুক্তি না দিলে অস্ত্রবিরতি মানবে না ইসরায়েল। হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মঙ্গলবার নেতানিয়াহু বলেন, পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত হামাস জিম্মিদের মুক্তির প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয়া মাত্র গাজার ভেতরে এবং সীমান্তে অবস্থান নিতে সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি। গাজায় বন্দী 76 জিম্মির সকলকে একসাথে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন নেতানিয়াহু। নাকি পূর্ব ঘোষণা অনুযায়ী 3 জিম্মির মুক্তি চান শনিবার, তা স্পষ্ট করেননি তিনি। মানবিক ত্রাণ সরবরাহের পথ আটকে দেওয়া সহ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল, অভিযোগ হামাসের। গাজায় প্রবেশের অপেক্ষায় মিশরের আরিশে আটক আছে বিপুল সংখ্যক ত্রাণবাহী ট্রাক। এদিকে নেতানিয়াহুর অস্ত্রবিরতি চুক্তি অবসানের ঘোষণার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন সাধারণ ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রের মতো একই কায়দায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো এমন একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা গ্রহণের পর থেকে 7 মাসে প্রায় 19,000 বিদেশি অপরাধী অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ ভারতীয়। অভিবাসী কর্মীদের নিয়োগ দেয়া ভারতীয় রেস্তোরাঁ, নেইল বার, মুদি দোকান, গাড়ি ধোয়ার দোকান সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে ব্রিটিশ প্রশাসন। জানা গেছে গেল জানুয়ারিতে যুক্তরাজ্য থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর হার আগের বছরের চেয়েও 48% বেশি। একই সময় গ্রেপ্তারের হার বেড়েছে 73%। যুক্তরাষ্ট্র থেকে শয়ে শয়ে অবৈধ ও অভিবাসীদের হাতে পায়ে বেড়ি পড়িয়ে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আগে থেকে উত্তপ্ত ভারতের রাজনীতি।
যুক্তরাষ্ট্রের 5 দশকের পুরনো ঘুষ বিরোধী আইন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর বাইডেন প্রশাসনের আমলে এই আইনেই দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার সহযোগীরা। বৈদেশিক দুর্নীতি চর্চা আইন FCPA-তে মার্কিন যোগসূত্র থাকা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভিন দেশে ব্যবসায়িক চুক্তির স্বার্থে অর্থ ও উপঢৌকন প্রদান নিষিদ্ধ। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের গৃহীত অন্যতম বড় পদক্ষেপ এই আইনটি স্থগিত করা। মার্কিন আইনটির আওতায় ভারতের অন্যতম বড় দ্রুত বর্ধনশীল এবং বহুমুখী ব্যবসায়ী আদানি গ্রুপের বিরুদ্ধে সৌরবিদ্যুৎ চুক্তির জন্য 25 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল নিউ ইয়র্কের আদালতে। FCPA স্থগিতের খবরে মঙ্গলবারই পুঁজিবাজারে দর বেড়েছে আদানি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যায় প্রাণ গেছে অন্তত 24 জনের, গৃহহীন হয়েছেন হাজার। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা পাজ অঞ্চল। অতিবৃষ্টির জেরে সেখানকার টিপোয়ানি শহরের নদীতে পানি বিপদসীমার উপরে। বন্যার পানিতে শহর তলিয়ে যাওয়ায় সেখানকার গির্জায় আশ্রয় নিয়েছে নগরবাসী। দেশের 9টি অঞ্চলের 8টিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। মাস জুড়ে পরিস্থিতি এমনই থাকবে বলে আভাস আবহাওয়াবিদদের। এবারে খেলা প্রসঙ্গ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। বুধবার মিরপুরে দলের আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় তিনি আরও বলেন, মুশফিক রিয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ব আসরে সফল হতে চায় পুরো দল। প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে 6-7 দিনে আরো একটু গুছাই নিতে পারবো আমরা। রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নাম তুলে নিলেন মিচেল স্টার্ক। আর প্যাট কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ইনজুরির কারণে কামিন্স ছাড়াও হ্যাজলউড, মিচেল মার্শরাও দল থেকে ছিটকে গেছেন আগে। এছাড়া মেগা ইভেন্টের আগে মার্কাস স্টয়নিস দিয়েছেন অবসরের ঘোষণা, যে কারণে শেষ মুহূর্তে 5টি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। অজি স্কোয়াডে যুক্ত করা হয়েছে সিন অ্যাবট, বেন ডারউইশ, জ্যাক ফ্রেজার, স্পেন্সার জনসন ও তানভীর সংঘকে। 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon tv।